সুতরাং কুণাল বাবুই একমাত্র ওই সব থেকে ভালো একজন নেতা, ভীষণ ভদ্র, নম্র, সভ্য। কেউ কেউ ওনাকে ওই বরাহনন্দন বলেন, সেটা আবার অন্য কথা, সেটা আর বলছি না। তৃণমূল নেতা সেখানে কি করছে? এখন তৃণমূল নেতাদের শাড়ি পরার সময় এসেছে, কারণ তারা যেভাবে মানুষদেরকে টুপি পরিয়েছেন, এখন মানুষেরা তাদেরকে শাড়ি পরিয়ে রাস্তায় ঘোরাবে। এটা কিন্তু আপনারা দেখতে পাবেন কিছুদিন বাদে হয়তো। আর কিছু ক্ষেত্রে ভালো ডিম, কিছু ক্ষেত্রে পচা ডিম, কিছু ক্ষেত্রে আধ পাকা ডিম, মানে ডিম থেকে সদ্য বাচ্চা বেরোবে, বাচ্চা না বেরোতেই সেই ডিমটাকে এক তৃণমূল নেতার গায়ে কেন মারা হচ্ছে, আমারও এই প্রশ্নটাই রয়েছে। সেই ডিমটা থেকে একটা ভালো অমলেট হতে পারতো। আপনি ডিমের জায়গায় গোবর ছুঁড়ে মারতে পারেন, বা একটুখানি কাদা মাটি গুলিয়ে ছুঁড়ে মারতে পারেন, বিভিন্ন ড্রেনের জল ছুঁড়ে মারতে পারেন। তাহলে ডিমগুলোকে বেকার টাকা দিয়ে কিনে কেন ওয়েস্ট করা? নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। শুভেন্দু অধিকারী রাজ্যের দায়িত্ব নিয়েছেন, 1 মাসও ঠিকঠাকভাবে হয়নি, তাতেই যতগুলো তিনি পদক্ষেপ নিয়েছেন, এই ধরনের পদক্ষেপ দেখে বাঙালিরা তো একেবারে হতচকিত, এবং বিশেষত গ্রামের মানুষেরা একটু আশ্চর্যবোধই করছেন। শুরুর দিকে তারা হয়তো বাসে উঠছিলেন না, মহিলাদের কথাই বলছি, গ্রামের মহিলারা সহজে সেটাকে বুঝতে পারেননি, সে কারণেই হয়তো তারা অ্যাভয়েড করছিলেন। কিন্তু যখন তারা দেখছেন যে সরকারি বাস এখন মহিলাদের জন্য সত্যি ফ্রি হয়েছে, টিকিট কাটছেন টিকিটিটি, তো কন্ডাক্টর টিকিট কাটছেন ঠিকই, কিন্তু পয়সাপাতি নিচ্ছেন না, এই যখন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, তখন কিন্তু সব থেকে বেশি সেই গ্রামের মহিলারাই খুশি হয়েছেন। এটা যেমন একটা সুবিধা, অপরদিকে একটা অসুবিধেও এখন তৈরি হয়েছে, যে যারা কোনোদিন বাসে চড়েন না, যারা ট্রেনে গিয়ে অভ্যস্ত, তারাও এখন ট্রেন ছেড়ে বাসে যাতায়াত শুরু করে দিয়েছেন। এবার যারা ডেলি প্যাসেঞ্জারি করেন, যারা ধরুন ওই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, সেটা স্টুডেন্ট হোক, সেটা কোনো চাকুরিজীবী হোক, বা অন্য কোনো ব্যক্তিই হোক না কেন, তাদের তো অসুবিধায় পড়তে হচ্ছে, কারণ বাসের সংখ্যা কিন্তু বাড়েনি। পুরনো বাসগুলোকে মেরামতি করে তারপরে সেই বাসগুলোকে রুটে কিন্তু পাঠানো হচ্ছে। তো শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে এখন আবার যুবকদের যে ব্যাপারটা রয়েছে 3000-এর বিষয়টা, সেটা শোনা যাচ্ছে, বলা হচ্ছে যুবকদেরও ভাড়া ফ্রি করে দেওয়া হবে যারা স্টুডেন্ট থাকবেন। তো সমস্ত পদক্ষেপ যখন শুভেন্দু অধিকারী নিচ্ছেন, তখন দাঁড়িয়ে উনি বলছেন যে যেখানে হাত দিচ্ছি পচা দুর্গন্ধ, এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঝিল বানাতে হবে। এটা একটা কটাক্ষ করেছেন, স্যাটায়ারিক ভাবে উনি বলছেন, ব্যঙ্গাত্মক ভাবে, কিন্তু কতটা বাস্তবতা রয়েছে আপনি একবার বিবেচনা করবেন যখন আপনাকে 2-4খানা আমি তথ্য দেব। তো শুভেন্দু অধিকারী যখন বলছেন যেখানে হাত দিচ্ছি সেখানেই পচা দুর্গন্ধ, তখন আমাদের প্রথমেই যার দিকে তাকাতে হবে সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ পচা দুর্গন্ধটা যিনি তৈরি করেছেন, স্রষ্টা, তিনি হলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়। তার সরকার যখন ছিল, সেই সময় দাঁড়িয়ে তিনি অন্নপূর্ণা ভান্ডার দিতেন না, তিনি দিতেন লক্ষ্মীর ভান্ডার। এবার লক্ষ্মীর ভান্ডার কতজন পেতেন আপনারা হয়তো কম বেশি অনেকেই বোধহয় জানেন, সংখ্যাটা 2,40,00,000, মাফ করবেন 2,20,00,000। এবার এই লক্ষ্মীর ভান্ডার যারা প্রাপক রয়েছেন, তাদের মধ্যে কতজন জেনুইন প্রাপক রয়েছেন, আর কতজন পুরুষরূপী মহিলা রয়েছেন যারা শারীরিকভাবে তো পুরুষ, কিন্তু মনে প্রাণে মহিলা হতে চাইছেন বর্তমানে দাঁড়িয়ে। একদিকে অন্নপূর্ণা ভান্ডার পাবেন, বাসে ভাড়া ফ্রি হয়ে যাবে, তো সুতরাং মহিলা হওয়ার আকাঙ্ক্ষা এখন অনেক পুরুষের, বিশেষত মুর্শিদাবাদের কিছু কিছু পুরুষদের তো হয়েছে এই আকাঙ্ক্ষাটা। কেন বলছি, তথ্য উঠে আসছে এই 2,20,00,000-এর মধ্যে 27 লক্ষ ভোটার এমন রয়েছেন যারা নাকি এসআইআরে বাদ পড়েছে যাদের নাম, এবং পরবর্তীতেও সেই নাম ওঠেনি। সুতরাং এনারা কিন্তু অবৈধ নাগরিক। এই 27 লক্ষ ভুয়ো যারা রয়েছেন, যারা অবৈধ নাগরিক, তারা কিন্তু এতদিন লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসেছেন। এই হিসাব যদি আপনারা করেন যে সংখ্যাটা কত, তবে আপনাকে ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। এবার আপনারা জানলে অবাক হবেন, 3 লক্ষ মানুষ এমন রয়েছেন যারা পুরুষ, অথচ লক্ষ্মীর ভান্ডার এতদিন ধরে পেয়ে আসছিলেন, তাদের স্ত্রীরাও পাচ্ছিলেন এবং তারাও পাচ্ছিলেন। এটা পশ্চিমবঙ্গের সম্ভব। একজন পুরুষ যিনি শারীরিকভাবে পুরুষ, মানসিকভাবে মহিলা, এবং প্রকল্প পাবার দিক থেকেও মহিলা, তার মানে 4,000 পুরুষরূপী মহিলা মুর্শিদাবাদে রয়েছে, এবং 4,800 জন এমন রয়েছে যাদেরকে শুভেন্দু অধিকারী রীতিমতো বাংলাদেশে পাঠিয়েছেন, কারণ তারা অবৈধ নাগরিক। ভারতবর্ষে থেকে তাদের কোনো কাজ নেই, এখানে থাকা মানে
অন্ন ধ্বংস করা, যে যুবক, পশ্চিমবঙ্গের যুবক একটি চাকরি করতে পারেন, সেই জায়গাটা অন্য একজন অবৈধ নাগরিক যদি দখল করে রাখেন, সেই স্পেসটাকে যদি খালি না করেন, অবৈধভাবে পয়সা আর্ন করেন, তবে তো তাদেরকে ভারত ছাড়া করাটাই একটা শ্রেয় পদক্ষেপ বলে মনে হয়। আর শুভেন্দু অধিকারী সেটা করছেন, এজন্য তাকে কুর্নিশ জানানো উচিত বলেই মনে হয়। আর হোল্ডিং সেন্টার বলে একটা সেন্টার তৈরি করা হয়েছে, আপনি মালদার দিকে তাকালে দেখতে পাবেন, মুর্শিদাবাদে পাবেন, মানে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি হয়েছে। আর সেখানে রয়েছে বর্তমানে প্রায় 836 জন। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে 836 জন কেন সেখানে রয়েছে, তাদেরকে কেন পাঠানো হচ্ছে না? এটা একটা দীর্ঘ আইনি প্রক্রিয়াও বটে। যদি তারা মানে সিধি উংলিশে যদি ঘি না বেরোয়, তবে তো উংলিটাকে একটু টেরি করতে হবে, টেরা করতে হবে। তো আঙুলটা বাঁকাতে হলে পরে আইনের যে আওতায় তাদেরকে আনতে হবে, তবে দাঁড়িয়ে জেলও হতে পারে। সেই জেলের ভয় যখনই তারা পেয়েছেন, তখন দাঁড়িয়ে এই এক্ষুনি যে আপনাদের নাম্বারটা বললাম 4800 জন, তারা রীতিমতো বর্ডারে গিয়ে বসেছিলেন, আমাদেরকে পাঠান, বাংলাদেশে পাঠান, আমরা যাই। তো তৃণমূল নেতা এবং কর্মীদের নিয়েও এখন বিভিন্ন খবর উঠে আসছে, আপনাদের এক দুটো খবর বলি। ভুড়ি ভুড়ি এখন তো ডিমের দাম বৃদ্ধি পাবে মনে হচ্ছে। আপনারা জানেন ভুড়ি ভুড়ি ডিম এখন ছোড়া হচ্ছে। আর কিছু ক্ষেত্রে ভালো ডিম, কিছু ক্ষেত্রে পচা ডিম, কিছু ক্ষেত্রে আধ পাকা ডিম, মানে ডিম থেকে সদ্য বাচ্চা বেরোবে, বাচ্চা না বেরোতেই সেই ডিমটাকে এক তৃণমূল নেতার গায়ে কেন মারা হচ্ছে, আমারও এই প্রশ্নটাই রয়েছে। সেই ডিমটা থেকে একটা ভালো অমলেট হতে পারতো। আপনি ডিমের জায়গায় গোবর ছুঁড়ে মারতে পারেন, বা একটুখানি কাদা মাটি গুলিয়ে ছুঁড়ে মারতে পারেন, বিভিন্ন ড্রেনের জল ছুঁড়ে মারতে পারেন। তাহলে ডিমগুলোকে বেকার টাকা দিয়ে কিনে কেন ওয়েস্ট করা? সাধারণ মানুষ যেখানে সেই ডিমগুলো দিয়ে অমলেট খেতে পারেন। তো টিএমসি নেতার মাথা নাকি মুড়িয়ে ফেলা হয়েছে। মাথা মোড়ানো হয়েছে বলতে মিডিল পোর্শনকে টাক করে দেওয়া হয়েছে, এবং তার গলায় রয়েছে জুতোর মালা, খালি গেঞ্জি, আর পুরো গ্রাম জুড়ে তাকে প্রদর্শনী তাকে করা হলো। অর্থাৎ আপনারা দেখেছেন মঞ্চে দাঁড়িয়ে বিভিন্ন র্যাম্প শো গুলো হয়, যারা বাচ্চারা রয়েছেন কোনোদিন ওই র্যাম্প শো দেখেননি, ফ্যাশন শো হয় অনেকগুলো, তো সেগুলো দেখে বাচ্চারা ভীষণ হাসাহাসি করে, কারণ বাচ্চারা তো জানেন না কোনটা ফ্যাশন শো কোনটা কি। ছেলেগুলো মেয়েগুলো আসছে, কেমন যেন একটা অঙ্গভঙ্গি করছে, আবার চলে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে তৃণমূল নেতাও কেমন যেন অঙ্গভঙ্গি করছে, বলছে ওরা আমাকে ডিম ছুড়বে, ওরা আমায় মারবে, সুতরাং আমি গাড়ি থেকে নামবো না। ওই জয়প্রকাশের কথাই বলছিলাম। একই রকমের পরিস্থিতি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। কেউ ডিম খাওয়ার ভয়ে গাড়ি ছেড়ে পালাচ্ছেন, কেউ আবার গাড়ি ছেড়ে নামতে চাইছেন না, কেউ আবার দৌড়তে দৌড়তে হিমশিম খাচ্ছে। এই তো পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে একজন তৃণমূল নেতা কার্যত শাড়ির স্তূপে একেবারে লুকিয়েছেন। একটা ভিডিও ফিরে এসছে, আমিও দেখছি। তো হঠাৎ করে চোখে পড়েছে যে ইনি তো শাড়ির ভেতরে কি করছেন। শাড়ির ভেতরে তো সাধারণত মহিলারা থাকেন, মানে শাড়িগুলোকে খোঁজার জন্য অনেক সময় এত শাড়ি দেখলে মহিলারা খুশি হন। তৃণমূল নেতা সেখানে কি করছে? এখন তৃণমূল নেতাদের শাড়ি পরার সময় এসেছে, কারণ তারা যেভাবে মানুষদেরকে টুপি পরিয়েছেন, এখন মানুষেরা তাদেরকে শাড়ি পরিয়ে রাস্তায় ঘোরাবে। এটা কিন্তু আপনারা দেখতে পাবেন কিছুদিন বাদে হয়তো। আর সেই কারণেই কি এই যে পুরুষরূপী মহিলা তৃণমূল নেতা, তিনি কার্যত একটা বিলাসবহুল শাড়ির দোকানে ঢুকে গেলেন, আর শাড়িগুলো নিজের মাথার উপরে দিয়ে একেবারে শাড়ির তলায় লুকোতে চাইছেন। উনি পুলিশদেরকে গান্ডু ভাবছেন, নয় নিজে একটা বড় সড়ো গান্ডু, নইলে পরে কেনই বা শাড়ির তলায় উনি লুকোতে গেলেন, এটা একটা বড় প্রশ্ন। তো উদয় নারায়ণপুরে এই ঘটনাটা ঘটেছে। ওনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে উনি কাটমানি নিয়েছেন, বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন, আর সব থেকে বড় কথা, তৃণমূল নেতারা এখন লুকোনোর জায়গা খুঁজে পাচ্ছেন না, জানেন তো। আরও এক তৃণমূল নেতার সমস্যা হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে পুলিশ তাকে ধরছে, গ্রামবাসীরা ধরছে, তখন দাঁড়িয়ে তিনি আর পালাবার পথ পাচ্ছেন না। শেষমেশ দেখা যাচ্ছে খাটের তলায় বেচারা লুকিয়ে রয়েছে। আগে বলা হতো পুলিশেরা টেবিলের তলায় লুকোতো, যখন তৃণমূলের জমানা ছিল, পুলিশদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়নি সেই সময়কার কথা বলছি। কিন্তু এখন তৃণমূল নেতারা বিভিন্ন জায়গাতে লুকোচ্ছেন, তার মধ্যে শাড়ির নিচে লুকানোটা একটু বোধহয় বেশি ইউনিক হয়ে যাচ্ছে। ওই না, এনাকে একটুখানি নোবেল ছুঁড়ে টুড়ে দিলেই বোধহয় ভালো হয়। কিন্তু আপনাদের একটা খবর দিই সিরিয়াস বিষয়ে, যে কাজল শেখের নাম আপনারা শুনেছেন, চন্দ্রনাথ সিনহা সহ বীরভূমের 5 জন এমন বিধায়ক রয়েছেন যাদের কিন্তু নিরাপত্তা বেড়ে গেল কার্যত। শুভেন্দু অধিকারীর প্রশাসন, এখন আরও একজনের নাম উঠে আসছে মোশাররফ হোসেন,
তার নিরাপত্তাও বাড়ানো হয়েছে। প্রশ্ন উঠছে এনারা সবাই তো ঋতব্রত শরণাপন্ন, সুতরাং এনাদের কেনই বা হঠাৎ করে নিরাপত্তা বাড়ানো হলো? কারণ একটাই, আপাতত যে সমস্ত কাটছাট হয়েছে, কেউ একজন 21টা গাড়ি নিয়ে হনহনিয়ে গজগজিয়ে বেরিয়ে পড়তেন, তার গাড়িগুলো ছাঁটা হয়েছে, ডানা ছাঁটা হয়েছে। অপরদিকে এমনও কিছু নেতা রয়েছে যারা জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পেতেন, সেই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। কারণ একটাই, সেই যোগ্য আপনি নন, আপনার অত বড় শত্রু এখনো হয়নি, সুতরাং আপনার ওই জেড প্লাস ক্যাটাগরি দিয়ে কি কাজ? এই যে সৌরভ গাঙ্গুলি, ইনি তো সুবিধাবাদী, যেদিকে সুবিধা দেখেন সেই দিকে চলে যায়। সুতরাং এনার এত জেড প্লাস নিরাপত্তা দিয়ে কি করবেন? ইনি মানে আলু ভাজা ভাজবেন নাকি পকোড়া ভাজবেন? কোনো কাজ নেই। সুতরাং এনাদের কাছ থেকে নিরাপত্তা প্রত্যাহার করা মানে ট্যাক্সের টাকা বাঁচানো, সরকারের মানুষের ট্যাক্সের টাকা বাঁচানো, সঞ্চয় করা। ভালো কাজ এটা, এটাকেও কুর্নিশ জানাতে হচ্ছে এই কাজটিকেও। আপনারা জানেন কলকাতা পুরসভায় একটা দোলাচলময় পরিস্থিতি কিছুদিন ধরে চলছে। বহু কাউন্সিলরেরা এখন দেখা যাচ্ছে বিক্ষুব্ধ, কেউ কেউ আবার বেসুরো, কেউ কেউ তৃণমূল দলটা ছাড়তে চাইছেন, ক্ষোভ প্রকাশ করছেন, বলছেন মূলে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর আইপ্যাক মিলে আমাদের দলটাকে পুরো খেয়ে ফেললো। সুতরাং যেটা আপনাদের গতবারের খবরেও বলছিলাম, এই গতকালকের প্রতিবেদনে, যে মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারে পাড়ি দিচ্ছেন দিল্লি, তার আগে একটা বৈঠক ডেকেছেন। কিসের বৈঠক? এই কাউন্সিলরদের মধ্যে থেকে একজনকে বেছে নেবেন উনি, বিশেষত কাউন্সিলর নয় এমন একজনকেই বাঁচতেন উনি, যার নাম ছিল শোভন চট্টোপাধ্যায়। তো সেটা আর হলো না। বলা হচ্ছে সেই মিটিং, কালীঘাটে ডাকা মিটিং নাকি ভেস্তে গিয়েছে। ঠিক 31শে মে যে মিটিংটা উনি ডেকেছিলেন, যেখানে 60 জন বিধায়ক অনুপস্থিত ছিলেন, ঠিক সেই একই নীতিতেই কি এই 136 জন টিএমসির কাউন্সিলর যারা কলকাতায় রয়েছেন তারা অনুপস্থিত ছিলেন। সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মিটিংটাকে ক্যান্সেল করলেন। একবার আপনি ভাবুন, কাউন্সিলরেরা মিটিংয়ে আসছে না, বিধায়কেরা দল, নিজেদের দল, অন্য দল গঠন করে ফেলছেন, মানে তৃণমূল দলটাকে চুরি করে ফেলছেন। অপরদিকে সংসদে দাঁড়িয়ে কি দেখছেন আপনারা? এই আগামীকাল সোমবার রয়েছে, সোমবার কি হতে চলেছে? অনেকের মনেই এই প্রশ্নটা আজ ডানা বাঁধছে যে আগামীতে কি তৃণমূল দলটা থাকবে? একদিকে বিধায়ক, সাংসদ, তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের মুখপাত্র, তৃণমূলের সম্পাদক সমস্ত ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কার্যত এই দলটার যে তৃণমূলের কাউন্সিলর রয়েছে কলকাতায় দাঁড়িয়ে, 8 জন এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। সুতরাং দলটা কি আগামী দিনে থাকবে? এটাই এখন 1 লাখ টাকার নয়, 10 লাখ টাকার নয়, বহু কোটি কোটি টাকার প্রশ্ন। এই যে কোটি কোটি টাকা, প্রায় 800-900 কোটি টাকা তৃণমূল দলের যে টাকাগুলো রয়েছে, সে টাকাও কি ঋতব্রতরা পাবেন? সব থেকে বড় প্রশ্ন এখন সেগুলোই ঘুরপাক খাচ্ছে। এই যে ডায়মন্ড হারবার, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ রয়েছেন, কতদিন থাকবেন আর আগামী ভবিষ্যতে কটা ভোটে উনি সাংসদ হন আর উচ্চবাচ্য করেন, এই অ্যারোগেন্স, ঔদ্ধত্য দেখান, সেটাও আমরা দেখব। 8 লক্ষ ভোট পেয়েছেন, মার্জিনে জিতেছেন, কি গর্ব তার। তিনি বলছেন আমি পুরো পশ্চিমবঙ্গে ডায়মন্ড হারবার মডেল করব। তো সেই ডায়মন্ড হারবারের সরিষা বলে একটা জায়গা রয়েছে, সেখানকার কামারপোল গ্রাম, সেখানকার কামারপোল গ্রামের একজন প্রধান, তার নাম হচ্ছে মইদুল ইসলাম। তার বাড়ি থেকে কি কি উদ্ধার হয়েছে আপনারা শুনলে অবাক হয়ে যাবে, কার্যত অবাক হয়ে যাবে। সত্যি বলছি, আরেকবার বলছি, অবাক হবেন। কারণ একটাই, সরকারি যে কোনো জিনিসপত্র, সেটা ত্রিপল হোক, শিশুদের খাদ্য সামগ্রী হোক, কম্বল হোক, পোশাক হোক, ওষুধ, সমস্ত কিছু স্টকে রয়েছে। মানে সরকার সেগুলোকে দিয়েছে ঠিকই, কিন্তু এই তৃণমূল নেতা নিজের বাড়িতে রেখে দিয়েছে, যাতে করে তার থেকে 2-4টে আরো বাচ্চা জন্মায়, তারপরে দাঁড়িয়ে সেগুলোকে উনি বিতরণ করবেন বলেই হয়তো রেখে দিয়েছেন। কিন্তু আপনারা বলছিলাম যে অবাক হবেন কিছুক্ষণ আগে পর্যন্ত। কেন অবাক হবে? কারণ এই চুরি চামারি তো অনেক হয়েছে, ত্রিপল চুরি হয়েছে, কম্বলও চুরি হয়েছে, কিন্তু আপনারা কখনো দেখেছেন পুলিশের উর্দি চুরি? হ্যাঁ, ঠিক শুনেছেন, এই তৃণমূল নেতার বাড়ি থেকে পুলিশের উর্দি পর্যন্ত উদ্ধার হয়েছে। আর উর্দির সঙ্গে পুলিশের কি থাকে? একটা করে বন্দুকও থাকে। এখানে বন্দুকের গুলির খোল পাওয়া গিয়েছে, এর পাশাপাশি গুলির বাক্স পাওয়া গিয়েছে। তাহলে বুঝুন অবস্থা, তৃণমূল নেতা নাকি চোর, নাকি পুলিশ, নাকি ওই ত্রিপল চোর, নাকি কম্বল চোর, কি বলবেন এনাদের আপনি? মানে আগা থেকে গোড়া পর্যন্ত এবং মাথা পর্যন্ত সবটা এনারা দুর্নীতিবাজ। এবং ভালো তৃণমূল বলে আদেও কি কিছু আছে এখন? এইটা সব থেকে বড় প্রশ্ন।
যদি ভালো তৃণমূল বলে কেউ থাকেন তবে হলেন সেটা কুণাল ঘোষ, যিনি প্রকারান্তরে বিজেপিকে সহায়তা করেছেন। তিনি বলেছিলেন যান মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করুন, উনি হলেন সারদা নারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি। সুতরাং কুণাল বাবুই একমাত্র ওই সব থেকে ভালো একজন নেতা, ভীষণ ভদ্র নম্র সভ্য। কেউ কেউ ওনাকে ওই বরাহনন্দন বলেন, সেটা আবার অন্য কথা, সেটা আর বলছি না। এবার তৃণমূল কংগ্রেস কি প্রতীক ছাড়া হবে? প্রতীক কি তাদের ওই জোড়া ফুল যেটা রয়েছে সেটা কি ছাড়খাড় হয়ে যাবে? একদিকে একটা ফুল যাবে, আরেকদিকে আরেকটা ফুল গিয়ে জোড়া ফুল বেজোড় ফুল হয়ে যাবে না তো? কেন বলছি? কারণ আসল তৃণমূল আর পুরাতন তৃণমূল নিয়ে কিন্তু এখন শুরু হয়েছে একটা দ্বিধা দ্বন্দ্বের বিষয়। ঋতব্রত নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কোনটাকে বেছে নেবেন একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। কিন্তু কলকাতা হাইকোর্টে নাকি এখন একটা মামলা দায়ের করতে চলেছেন এই তৃণমূলীরা, মমতাপন্থী তৃণমূলীরা কলকাতায় হাইকোর্টে দাঁড়িয়ে একটা মামলা করছেন এই সংক্রান্ত, যে তৃণমূল দলটাকে কেউ বা কারা চুরি করতে চাইছেন। এখন প্রতীকটাও তারা হাতছাড়া করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের প্রতীক গেল রব হচ্ছে এখন, কারণ সোমবারে দাঁড়িয়ে কিন্তু সাংসদেরাও পালাবদল করতে পারে। ইনডিরেক্টলি তারা একেবারে ঋতব্রতর মডেল ফলো করতে পারে। 20 জন রাজি রয়েছেন, দুজনের দোলাটলময় একটা পরিস্থিতি। এখন দেখা যাক আগামীতে কি হয়। আপনারাও খবরে চোখ রেখেছেন, আমিও রাখছি। এর পাশাপাশি আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে পিয়ালি বসাক, যিনি মাউন্ট এভারেস্ট জয়ীও বটে, ওনার একটা অভিযোগ উঠে এসেছে। এটাতেও আপনারা অবাক হবেন, এবং অদ্ভুত অভিযোগ। কে এই রকম ধরনেরও তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে, আপনারা অবাক হয়ে যাবেন। এই যে পর্বত আরোহণ করেন যারা, পর্বত আরোহণের ক্ষেত্রেও তৃণমূল দুর্নীতি করেছে। অরূপ বিশ্বাসের নাম হয়তো আপনারা শুনেছেন। যেই অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস নাকি টালিগঞ্জের একেবারে বড় টলি কিং বলে পরিচিতি লাভ করেছেন। সেই হেভিওয়েট স্বরূপ বিশ্বাসও কিন্তু এখন আর বাইরে নেই, তাকে জেলে পোড়া হয়েছে। কিন্তু অরূপ বিশ্বাস, যিনি মেসিকে এনে তার মাসির ছেলে ভেবে একেবারে কোমরে হাত দিয়ে ছবি তুলছিলেন, আর যা নয় তা ব্যবহার করেছিলেন শুধুমাত্র ভোটে প্রচারে আসার জন্য, তো সেই অরূপ বিশ্বাস এখন নাকি চুরির দায়ে অভিযুক্ত। সব থেকে বড় কথা, তার চুরির ধরনগুলো একবার দেখুন, উনি কোথায় চুরি করেছেন। পর্বত আরোহণের জন্য এই রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন রকমের সহায়তা প্রদান করা হয়। এবার পাহাড়ে চড়তে গিয়ে বহু বাঙালি এমন রয়েছে যাদের মৃত্যু হয়েছে, সংখ্যাটা 5-6 জনের উপরেই রয়েছে যতদূর খবর। তো এক একজন মাথা পিছু এই সমস্ত যে যারা মারা গিয়েছেন তাদেরকে খোঁজার জন্য টাকাটা দেওয়া হয়েছে। যারা মারা গেছেন তাদের ডেড বডিগুলোও কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি। কারণ আপনারা জানেন মাউন্ট এভারেস্ট মানে বিরাট, তার দৈর্ঘ্য উচ্চতা যাই বলুন না কেন। তো সেখান থেকে 2 কোটি টাকা করে মাথা পিছু যখন দেওয়া হয় এক একটা ব্যক্তিকে খোঁজার জন্য, সেই 2 কোটি টাকা করে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন এই অরূপ বিশ্বাস, এমনটাই কিন্তু অভিযোগ করছেন পিয়ালি বসাক, যিনি মাউন্ট এভারেস্ট জয়ী। তাহলে বুঝুন অবস্থা, মাউন্ট এভারেস্টেও দুর্নীতি করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ছিল, রেশনে দুর্নীতি, ট্রিপলে দুর্নীতি, বাচ্চাদের খাবার ওষুধ থেকে শুরু করে সাইকেল দিচ্ছে সেখানেও দুর্নীতি, ব্যাগেও দুর্নীতি, তারপরে ধরুন মিড ডে মিলেও দুর্নীতি রয়েছে। মানে যেটা আপনাদের বলছিলাম, আগা থেকে গোড়া থেকে মাথা সমস্তটাই একেবারে চুরে ভরপুর রয়েছে তৃণমূল কংগ্রেস দলে। কমেন্ট বক্স আমার খোলা রয়েছে, নিশ্চিতভাবে আপনি যা মন্তব্য আপনার রয়েছে সেটা আমার বিরুদ্ধে হোক, আমার পক্ষে হোক, বা কোনো রকমের নিউট্রাল মন্তব্য, সবটা লিখে জানাবেন। এতে করে আপনার মন্তব্য অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে পারে। আপাতত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, লাইক করবেন আপনি এবং চ্যানেলটিকে ফলো করবেন। অসংখ্য ধন্যবাদ।